অধ্যায় ১ রক্তরঙা সকাল। সকালের আলোটা আজ কেমন জানি ভেঙে পড়া মনে হল, যেন সূর্য উঠেছে কিন্তু সে নিজের আলো নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। রুহির ঘুম ভাঙল এক অদ্ভুত নিস্তব্ধতায়। জানালার ফাঁক দিয়ে মৃদু আলো তার কপালের ওপর পড়লেও চোখে লেগে থাকা কল্পনার ভার কাটাতে একটু সময় লাগল। ঘুম থেকে উঠেই সে প্রথম জানালার দিকে তাকায়। জানালার ওপাশে কুয়াশায় ঢাকা পথ। সেই পথ ধরে একদিন বাবা গিয়েছিল, আর ফিরে আসেনি। আজ থেকে ঠিক ৬ বছর আগে। সেদিনটা ছিল সোমবার। সাদা শার্ট আর স্যান্ডেল পরে বাবা বেরিয়েছিল। বলেছিল, একটু স্কুলে যাচ্ছি, দুপুরে ফিরব। মা তখন রান্নাঘরে, রুহি স্কুলের ইউনিফর্ম গায়ে দিয়ে দাঁড়িয়েছিল দরজায়। সেই সময়টায় কেউ জানত না যে এই একটু শব্দটাই হয়ে যাবে চিরতরের বিদায়। রুহি এখন ১৬ বছরের কিশোরী। তীক্ষ্ণ চোখে পৃথিবীকে দেখার অভ্যেস হয়েছে তার। সেই ৮ বছরের বাচ্চা মেয়েটি আর নেই যে জানালায় বসে বাবার পথ চেয়ে থাকত কিংবা রাতে মায়ের বুক চেপে ঘুমোতে চাইত। এখন সে মায়ের মনের ভাষাও বুঝে ফেলে, যে ভাষায় না বলা কথাগুলো সবচেয়ে ভারী হয়ে থাকে। মা রোজ ভোরে উঠে যান, রান্না করেন, ঘর মোছেন, একটু বাগানে যান, তারপর নিজের নির্জন কোণে বসে থাকেন অনেকক্ষণ। আগে মা অনেক গল্প বলতেন, এখন চুপচাপ, যেন তার কণ্ঠস্বরটা কেউ চুরি করে নিয়ে গেছে। আজকের সকালে মা ভাত চাপাতে চাপাতে হঠাৎ বলে ফেললেন, রুহি, তোর বাবার শেষ কথাটা আমি আজও ভুলতে পারিনি। সে বলেছিল, সত্যের পক্ষে থাকলে কখনো ভয় পিস না। আমি ভয় পাইনি, কিন্তু তুই ভয়ে না পেয়ে যদি কথা বলিস, এই সমাজ তোকে পুড়িয়ে ফেলবে। রুহি কিছু বলে না। সে শুধু মায়ের চোখের দিকে তাকায়। এই চোখগুলোতে সে আগুন দেখেছে, আবার বরফও। স্কুলে পৌঁছানোর সময় পাশের পাড়ার মাস্টার সাহেব ছেলেদের বলছিলেন, দেশের বিরুদ্ধে কথা বললে কি হয়, রুহির বাবার মতো গুম হয়ে যায়, কেউ খুঁজেও পায় না। রাষ্ট্র দেখতে সব পারে। শিক্ষকেরা সেটা জানেন, কিন্তু রুহির মুখের দিকে তাকিয়ে কারো সাহস হয় না সরাসরি কিছু বলার। তবুও প্রতিদিন চোখে চোখে অসম্মান জমা হয়। ক্লাসে শিক্ষক বললেন, রুহি, তুমি তো প্রতিবাদ করতে জানো, দাঁড়াও, এই কবিতার ব্যাখ্যা করো, নীরবতারও ভাষা আছে। রুহি দাঁড়িয়ে চুপ করে থাকে, তারপর একটুখানি হাসে, চোখ নিচু করে বলে, নীরবতা হলো এমন এক ভাষা যেখানে কথা না বলেও মানুষ তার সবচেয়ে বড় যুদ্ধটা লড়ে ফেলে। বাকিরা চুপ। বিকেলে বাড়ি ফিরে রুহি মায়ের পুরনো আলমারি ঘাঁটছিল। হঠাৎ খুঁজে পেল একটা চিঠি, বাবার হাতে লেখা। তারিখ গুম হওয়ার ৩ দিন আগে। চিঠিতে লেখা, রুহি, আমি জানি না আমি ফিরতে পারব কিনা। হয়তো এই রাষ্ট্র আমার মুখ চিরতরে বন্ধ করে দেবে, কিন্তু তুই যদি সত্যের পাশে দাঁড়াতে পারিস, আমার হারিয়ে যাওয়া ব্যর্থ হবে না। তুই আমার যুদ্ধের উত্তরাধিকার। ভালো থাকিস মা, তোর বাবা। রুহির হাত কাঁপে, চোখের জল থেমে থাকে না। মা এসে চিঠিটা তার হাতে দেখে একটু অবাক হন না। বলেন, আমার বিশ্বাস ছিল তুই এটা একদিন খুঁজে পাবি। রাতে বৃষ্টি নামে। সেই বৃষ্টিতে জানালায় বসে রুহি মনে মনে বলে, আমি হারব না বাবা, আমি নীরব থাকব না। আমি দেখিয়ে দেব একজন কিশোরী মেয়ে কিভাবে রক্ত দিয়ে জলকে জাগিয়ে তোলে। সেই রাতে ঘুমানোর আগে রুহি ডায়েরির প্রথম পাতায় লেখে, রক্তজল শুধু গল্প নয়, এ হলো উত্তরাধিকার। এক গুম হওয়া পিতার রক্ত, এক নীরব মাতার অশ্রু, আর এক কিশোরীর আগুনে প্রতিবাদ। আমি রুহি, শুরু করছি আমার যুদ্ধ। চাঁদের আলো জানালায় পড়ে, দূরে কোথাও কুকুর ডাকে, শালিক ডেকে ওঠে। রুহির মনে হয় এই নিস্তব্ধতা ভাঙবে, শুধু সময়ের অপেক্ষা। রক্তজল বইবে, কিন্তু এইবার সেটা হবে প্রশ্নের জবাব হয়ে। পরের দিন রুহির ঘুম ভাঙল এক অদ্ভুত নিস্তব্ধতায়, যেন চারদিকের সব শব্দ একসাথে মরে গেছে। জানালার বাইরে কুয়াশায় মোড়ানো সকালের আলোটাও আজ যেন ঘোলা। একটা সময় ছিল, ঠিক এমন সকালে বাবা তার চুলগুলো আলতো করে ছুঁয়ে দিত,
বলতো, আমার সূর্যমুখী মেয়ে, উঠে পড়ো। কিন্তু আজ প্রায় 6 বছর হয়ে গেছে, সেই কণ্ঠস্বর আর শোনা যায় না। রুহির বয়স এখন 16, কিন্তু তার চোখে এখনো 8 বছরের সেই ছোট্ট মেয়েটাই লুকিয়ে আছে, যে দিনভর অপেক্ষা করত বাবার জন্য। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, শুধু শিক্ষক নয়, গ্রামে যিনি সত্যের পক্ষে কথা বলতেন, অন্যায়ের প্রতিবাদ করতেন। রাজনীতি করতেন না, তবু একটা প্রতিবাদী মিছিলে গিয়ে পুলিশের গুলিতে আহত হন, তারপর থানায় নেওয়া হয়। সেই যে নেওয়া হয়েছিল আর ফিরিয়ে দেওয়া হয়নি। মা তখন থেকেই চুপ হয়ে গেছেন। প্রতিদিন ঠিক ভোরবেলা উঠে রান্না করেন, ঘর পরিষ্কার করেন, রুহির বইয়ে খেয়াল রাখেন, কিন্তু কথা বলেন না বেশি, যেন শব্দগুলো তার মনের উপর বোঝা হয়ে গেছে। সেই ভোরবেলা রান্নাঘর থেকে ধোঁয়া ওঠে, আর রুহি জানালায় দাঁড়িয়ে বাবার গলা খোঁজে, কোথাও নেই। কুয়াশা চিরে শুধু একটি শব্দ শোনা যায়, হাতবোমা বিস্ফোরণের মতো রাষ্ট্র নামক এক নিষ্ঠুর মেশিনের আওয়াজ। স্কুলে যাওয়ার পথে গ্রামের কিছু মানুষ আড়ালে বলে, ওর বাবা নাকি রাষ্ট্রদ্রোহী ছিল, গুম হয়েছে ভালোই হয়েছে। রুহির বুকের ভেতর একটা আগুন জ্বলে ওঠে, কিন্তু সে কিছু বলে না, মাথা নিচু করে হেঁটে যায়। মায়ের শিক্ষা, মেয়ে হয়ে মুখে প্রতিবাদ নয়, চোখে আগুন রাখো। সেই দিন রাতে মা প্রথম একটু কেঁদে ফেলেন, চুপচাপ। রুহি পাশে বসে থাকেন। হঠাৎ মা বলেন, তোর বাবার রক্ত মাটিতে মিশেছে, কিন্তু আমি জানি একদিন কারো চোখে সেই রক্ত জলের মতো গড়িয়ে পড়বে, হয়তো তুই। রুহি রুহি কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ ভাবে, একদিন সব প্রশ্নের উত্তর সে খুঁজে বের করবে। তার বাবার গায়েব হওয়া, সমাজের নীরবতা, রাষ্ট্রের নিষ্ঠুরতা, সবকিছুর জবাব সে নেবে, হয়তো মুখে না, কলমে কিংবা চোখের ভাষায়। রুহির শপথ হয় সেই ভোরেই, যেখানে শব্দ থেমে যায় সেখানে প্রতিবাদ জন্মায়, আর সেই প্রতিবাদ একদিন রক্তজল হয়ে বইবে। অধ্যায় 2। কাদা আর কালো চুল। রুহি স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল। তার সাদা মোজায় জমে থাকা কাদা মাটির সঙ্গে মিশে গিয়েছিল, আর পায়ের নিচে জমে থাকা কাদা যেন তার মনের ভারী ভাবের প্রতীক হয়ে উঠছিল। বিকেলের বৃষ্টি থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত জমে থাকায় কাদা তার হৃদয়ের গভীরতম কষ্টের ছায়া যেন বহন করছিল। চারপাশে শিশুরা হাসাহাসি করে খেলছে, কিন্তু রুহির মনে একটি ভারী অন্ধকার নেমে এসেছে। কয়েকজন মেয়ে ফিসফিস করে বলছিল, ওই যে গুম হওয়া লোকের মেয়ে, সবসময় গম্ভীর মুখে হাঁটে, হাসি তার মুখে নেই। রুহি তাদের কথাগুলো শুনলেও কোনো জবাব দিল না। সে জানে তার পরিচয় অনেক বড় একটি দায়িত্ব, যা তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। নিখোঁজ বুদ্ধিজীবীর মেয়ে, এই পরিচয় সমাজের চোখে যেন তার জন্য একটা বোঝা। সে ক্লাসে ঢুকল, আর রুমানা ম্যাডাম মুখ কঠিন করে বললেন, রুহি, তুমি কালকের প্রতিবেদন জমা করনি কেন? রুহি সান্ত্বনা দিয়ে বলল, ম্যাম, আমি তৈরি করেছিলাম, কিন্তু তোমার সঙ্গে সব সময় এমন হয়, ম্যাডাম তির্যক স্বরে বললেন। রুহির গলা বাধা দিল। সে জানে প্রতিবেদন হারায়নি, কিন্তু সত্যিটা বলা কঠিন। গতকাল যখন প্রতিবেদন লিখছিল, তখন পাশের বাড়ির জানালার বাইরে দুজন কালো পোশাক পরা লোক তাকে টেনে নিয়ে যাচ্ছিল। কেউ সাহায্য করেনি, কেউ অবহেলা করেছে। সে তখন আর লিখতে পারেনি। বিরতির সময় মাঠে সবাই ব্যস্ত ছিল, কেউ ব্যাডমিন্টন খেলছিল, কেউ গল্প করছিল। রুহি এক কোণে বসেছিল, হাতে খাতা। সে লিখছিল, জল মাটির কাদা হয়, রক্ত জল হয় না, হয় আগুন। আমি কি শুধু বাবার মেয়ে, নাকি আগুনের উত্তরসূরি? মাহিন এসে বসল তার পাশে, ক্লাসের সবচেয়ে নিঃশব্দ, চোখে গভীরতা সম্পন্ন ছেলে। তুমি কবিতা লেখো? সে জিজ্ঞেস করল। না, শুধু একটু একটু লিখি। আমি পড়তে পারি? রুহি খানিক দ্বিধা করে খাতা এগিয়ে দিল। মাহিন পড়ল, তোমার লেখায় আগুন আছে। তুমি কাদা মাড়িয়ে হেঁটে যাও, তোমার পায়ের দাগ কেউ খুঁজে পাবে। রুহির চোখে প্রথমবারের মতো হালকা হাসি ফুটে উঠল। স্কুল ছুটির পর রুহি একা হাঁটছিল। রাস্তার পাশের গাছগুলো বৃষ্টির পানি থেকে এখনও ভিজে। বাতাসে কেমন একটা গন্ধ, ভেজা মাটির, আর কিছুটা ভয়েরও। হঠাৎ পেছন থেকে কয়েকটা ছেলে তার পথ আটকে দাঁড়ায়। তাদের চোখে ব্যঙ্গ, ঠোঁটে কুৎসিত হাসি। এই শোনো, তুমি কি তোমার বাবার মতো বুদ্ধিজীবী হতে চাও? আরেকজন যোগ দিল। নাকি তোমাকেও তুলে নিয়ে যাবে? তুমি এত ভাব নিয়ে হাঁটো কেন? তুমি কি সাধারণ মেয়ে না? তারা হেসে উঠল। একজন হাত বাড়াল রুহির ব্যাগের দিকে। রুহি পিছিয়ে গেল, চোখ শক্ত করল।
কারো মুখে কিছু না বলেও তার অবস্থান ছিল দৃঢ়। একজন হেসে বলল, একদিন কাদা ছুঁয়ে দেখো, মনে থাকবে। তারা চলে গেল। রুহি দাঁড়িয়ে থাকল, চোখে জল এলো না, তার মুখ কঠিন হয়ে রইল। বাসায় ফিরে সে তার পুরনো ডায়েরি খুলে লিখল, তারা ভাবে আমি ভেঙে পড়ব। তারা জানে না আমি গড়ে উঠেছি ভাঙন থেকেই। আমার কালো চুলের প্রতিটি গাঁঠে বাবার রক্তের গল্প জড়ানো। আমার চোখে এখন কাদা নেই, আছে আগুন। রাত তখন গভীর। মা ঘরে এসে চুপচাপ পাশে বসে, কিছুক্ষণ চুপ থেকে বলে, তোর বাবা চাইতো তুই কাদার ভেতর থেকেও শুদ্ধ থাকিস। সবাই কাদা ছয়, কিন্তু সবাই জল হয়ে উঠতে পারে না। রুহি জিজ্ঞেস করে, মা, বাবা কি জানতো তাকে তুলে নেওয়া হবে? মা কিছুক্ষণ চুপ থাকে, তারপর জানালার বাইরে তাকিয়ে শুধু বলে, তোর বাবার চুলও ছিল কালো, তোমার মতোই, আর চোখে ছিল আগুন। সেই রাতে রুহি চুলে তেল দিল, আয়নায় নিজের চোখের দিকে তাকালো। নিজেকে দেখে তার মনে হল সে একা নয়, তার ভেতরে একজন আছেন যে হারিয়ে যাননি, যে আজও বেঁচে আছেন তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে। হঠাৎ সে টের পেল ভিতরে ভিতরে কিছু জ্বলছে। এটা রাগ নয়, এটা ভয় নয়, এটা প্রতিবাদের আগুন। পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় সে দেখে দেয়ালের এক কোনায় কেউ লিখে রেখেছে, আমার নাম রুহি, আমি ভীত নই, আমি কাদার মধ্যেও আগুন জ্বালাতে পারি। দেয়ালচিত্রটি সাদা রং দিয়ে মুছে ফেলার নির্দেশ দেয় স্কুল কর্তৃপক্ষ, কিন্তু সেই লেখাগুলো রুহির মনে গেঁথে যায়। তার মনে হল এটা কেউ তার হয়ে লিখে দিয়েছে, অথবা হয়তো সে নিজেই লিখেছে, অন্তত মনে মনে। তারপর দিনগুলো কেটে যেতে থাকে। রুহি আগের চেয়ে একটু বেশি লেখে, একটু বেশি খেয়াল রাখে আশেপাশের অদৃশ্য চোখগুলোর প্রতি। তার ভিতরে একটা যুদ্ধ চলছিল, নিজেকে হারিয়ে ফেলা আর নিজেকে ফিরে পাওয়ার মধ্যকার যুদ্ধ। একদিন স্কুলের লাইব্রেরিতে সে পুরনো সংবাদপত্রের ফাইল ঘাঁটতে গিয়ে বাবার একটি পুরনো ছবি দেখে। ছবিতে তার বাবা একটি সাদা পাঞ্জাবি পরে একটি বইয়ের দোকানে দাঁড়িয়ে আছেন, চোখে দৃঢ়তা, মুখে নীরব বিদ্রোহ। ছবির নিচে লেখা ছিল, নিখোঁজ হওয়ার 3 দিন আগে, বইমেলা থেকে। রুহি ছবিটা নিজের ডায়েরিতে কেটে লাগিয়ে রাখে। তার নিচে লেখে, আমি তোমার উত্তরসূরি, আমি এখন শুধু একজন কিশোরী নই, আমি ইতিহাসের রক্তরেখা। স্কুলের দিনগুলি ক্রমশ কঠিন হয়ে উঠছিল। রুহি প্রতিদিন স্কুলে যেতে যেত এক ধরনের যুদ্ধ নিয়ে। তার চারপাশে যারা ছিল তাদের অনেকেই তার বাবার স্মৃতিকে ভয় পেত, আর কেউ কেউ তাকে বাধা দেওয়ার চেষ্টা করত। কিন্তু রুহির মনে একই শক্ত অগ্নি জ্বলছিল, যা তাকে কখনো ভেঙে পড়তে দেয়নি। একদিন দুপুরের বিরতিতে স্কুলের উঠোনে সবাই খেলা করছে। রুহি এক কোণে বসে থাকে খাতা নিয়ে। সে লেখা শুরু করে, আমি কাদার ভেতর থেকেও জ্বলে উঠি, আমি কাদায় ভাসি না, আমি আগুনের গান গাই। তার পাশে মাহিন আসে। সে একটু লজ্জা নিয়ে বলে, তুমি যা লেখো সত্যি খুব ভালো, তুমি শুধু লেখো, আমি পাশে আছি। রুহির চোখে প্রথমবারের মতো সম্পূর্ণ বিশ্বাস ফুটে উঠল। সে বুঝতে পারল সে একা নয়। তারপর একদিন স্কুলের বাইরে রাস্তায় ফিরে আসার পথে পিছন থেকে কেউ তাকে ডাকল। সে ঘুরে দেখি ক্লাসমেট তানভীর দাঁড়িয়ে। রুহি, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি হাল ছেড়ো না, আমাদের সবার ভিতরে তোমার জন্য আগুন আছে। রুহি হেসে বলল, ধন্যবাদ, এটা আমার জন্য অনেক বড় শক্তি। দিনের শেষে রুহি তার ডায়েরিতে লিখল, আমার বাবা হারিয়ে গেলেন, কিন্তু তার আগুন আমার ভেতরে জ্বলছে। আমি তার ঐতিহ্য ধরে রাখব, আমি সেই কাদার মধ্যেও শুদ্ধ থাকব। একদিন তার মা তাকে বলল, রুহি, তুমি শুধু আমার মেয়ে ন, তুমি আমাদের সবার আশা, তোমার মধ্যে সেই আগুন জ্বলুক চিরকাল। রুহি হাসি দিয়ে বলল, আমি সেই আগুনের উত্তরসূরি, আর এই আগুনই আমার পথের আলো। বইয়ের শেষ পাতায় রুহি একটি কবিতা লিখে রেখে গেল, আমার নাম রুহি, আমি কাদা থেকে জন্মানো আগুন, যা কখনো নিভে যায় না, যা জ্বলে থাকবে চিরকাল। এভাবেই রুহির গল্প শুরু হয়, একটি কিশোরীর, যার কালো চুলের গাঁঠের মধ্যে ছিল বাবার রক্তের গল্প, যার চোখে জ্বলছিল এক অম্লান আগুন, আর যিনি কাদা ও বেদনার মধ্যেও নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করে গেলেন। অধ্যায় ৩। আলোর নিচে অন্ধকার। রুহির পা কাদায় মাখা ছিল অনেক দিন। ছোটবেলায় খেলার মাঠের কাদা কিংবা বৃষ্টির পরে গলদা পথ, এসব তার প্রিয় জায়গা ছিল। কিন্তু এখন আর সে কাদামাখা পথে হেঁটে স্কুলে যায় না। তার পা যত্ন নিয়ে পরিষ্কার জুতো পরিয়ে ধুলোর ওপর হাঁটে, যেন কাদা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে।
কিন্তু তার মনের ভিতর কাদা আর দূর হয়নি, বরং জমে জমে গভীর হয়ে গেছে। স্কুলের সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রুহি চিন্তা করছিল, এই শহরের আলো আর অন্ধকার ঠিক কীরকম। বাহিরের আলো যতই ঝলমলে হোক, মানুষের মনে কি সব সময় আলো থাকে? রুহি জানত, না, এই আলো অনেক সময় দৃষ্টিভ্রষ্ট করে, অন্ধকারকে লুকিয়ে দেয়, আর এই অন্ধকার থেকে পালানোই সবচেয়ে কঠিন। একদিন সকালে স্কুলে গিয়ে রুহির চোখ পড়ল স্কুলের প্রবেশদ্বারের পাশে টাঙানো একটি বড় পোস্টারে। পোস্টারটি সাদা কালো রঙের, যেখানে এক রাজনীতিকের মুখাবয়ব স্পষ্ট দেখা যাচ্ছিল। তার চোখগুলো যেন সরাসরি রুহির দিকে তাকাচ্ছিল। পোস্টারের নিচে বড় বড় অক্ষরে লেখা ছিল, সুশাসন আমাদের হাতেই। রুহি মনে মনে হাসি ফোটাল। সুশাসন? এই শহর যেখানে লোকেরা ভয় পায় বাবার নাম নেবার সময়, আর যেখানে স্কুলের গণ্ডির ভিতরও অজানা শপথে সেলাম দিতে হয়। স্কুলের গেটের পাশে তার বন্ধু মাহিন অপেক্ষা করছিল। মাহিনের চোখে আশার আলো ছিল, কিন্তু মুখে কিছুটা দুশ্চিন্তা লুকিয়েছিল। আজকের ক্লাস কেমন হলো? মাহিন জিজ্ঞাসা করল। অদ্ভুত, রুহি বলল, যেন আলো ঠিক সেখানে পড়ছে যেখানে অন্ধকার লুকিয়ে থাকে। মাহিন একটু মাথা কুটকো করে বলল, আমাদের মতো ছোটরা হয়তো একদিন সেই অন্ধকারকে আলোর মতো উড়িয়ে দেবে। আমাদের হাতেই সুশাসনের পথে হাঁটার চাবিকাঠি। রুহি তার বন্ধুর কথায় কিছুটা উদ্দীপনা পেলেও মনে মনে জানত পথ সহজ হবে না। স্কুলের দিন শেষে রুহি বাড়ি ফিরল গ্রামের দিকে। গ্রামের পথগুলো ঢেউ খেলছিল বৃষ্টির জল দিয়ে। তার মা রান্নাঘরের পাশে বসে একটি পুরনো সংবাদপত্র পড়ছিলেন। সংবাদপত্রের বড় হেডলাইনে লেখা ছিল, স্থানীয় নেতা গুমের প্রতিবাদে শান্তি মিছিল। রুহির মনে পড়ল, তার বাবা যে গুম হয়েছেন সেই ঘটনা এখনও গ্রামের মানুষের মাঝে ভয়ের সুর তোলে। কেউ মুখ খুলতে চায় না, কারো সাহস হয় না। মা তার হাতে একটি ছোট খাতায় লেখা কয়েকটি শব্দ ধরিয়ে দিলেন, অন্ধকার যত ঘন, আলো তত জোরে জ্বলে। তখন রুহি বুঝতে পারল তার জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে। সে আর পেছনে ফিরে তাকাবে না। একদিন স্কুলে রুমানা ম্যাডাম হঠাৎ এসে বললেন, রুহি, তুমি কি স্কুলের বাইরের জীবনের কথা বলতে চাও? আমি তোমার পাশে আছি। রুহির হৃদয়ে একটি আশার আলো জ্বলে উঠল। সে জানল তার সংগ্রামের পথটা একলা নয়। ক্লাসে প্রথমবার রুহি নিজের কণ্ঠে বক্তৃতা দিল। সবাই চুপ করে তাকে শুনল। রুহির চোখে তখন আগুন জ্বলে উঠল। তার বক্তৃতার কিছু অংশ ছিল, আমাদের চোখে জল ঝরে, কিন্তু সেটি রক্ত জলের মতো শক্তিশালী হতে পারে যদি আমরা লড়াই চালিয়ে যাই। সেই দিন থেকে রুহির জীবন বদলে গেল। দিন গেল, কিন্তু রুহির চোখের আগুন আরও ঝলমল করতে লাগল। সে বুঝতে পারল, আলো শুধু একটি শব্দ নয়, এটি একটি বিশাল যুদ্ধের সূচনা। রুহির কাঁধে এসেছে নতুন দায়িত্ব। সে জানে কখনো হার মানা যাবে না। এক রাতে মা বললেন, রুহি, তুমি শুধু নিজের স্বপ্নের কথা ভেবো না, তোমার স্বপ্নগুলো যেন আমাদের গ্রামের আর তোমার বাবার লালিত স্বপ্নের সাথে মিশে যায়। রুহি বলল, মা, আমি জানি সেই স্বপ্নগুলো আমি বাঁচাব। তারা দুজনে জানালার বাইরে ঝরছে বর্ষার বৃষ্টি শুনে চুপ করে বসে থাকল। প্রথম বক্তৃতা দিয়ে তার জীবন বদলে যেতে শুরু করেছিল। স্কুলের ক্লাসরুমে যেখানেই সে যেত, তার চোখে জলজল করে একটি অনাবিল আগুন। সে বুঝতে পারছিল এই আগুনই হবে তার সংগ্রামের আলো। ছোট এই শহরের ভেতর লুকানো অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার এক অদম্য শক্তি। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে রুহি চিন্তা করল, কিভাবে সে গ্রামের মানুষের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করবে। সে জানত গ্রামে সবাই চুপচাপ আছে, কারণ তারা ভীত, রাজনৈতিক উগ্রতা, গুম, নিপীড়ন। কিন্তু সেই ভয়কে জয়ের চাবিকাঠি তার হাতে ছিল। মাহিনও তার পাশে ছিল, সাহস দিয়ে বলল, রুহি, আমাদের কাজ সহজ নয়, কিন্তু তুমি যদি সামনে যাও, আমি তোমার সাথে আছি। রুহির গলা কেঁপে উঠল, আমাদের শুধু সাহস লাগবে আর ঐক্য। পরদিন স্কুলে ফিরে রুহি তার কিছু ক্লাসমেটকে নিয়ে একটি ছোট গ্রুপ গড়ে তোলে। তারা গ্রামের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় স্কুলের বাইরের জীবনেও তারা তাদের অবস্থান শক্ত করবে। স্কুল শেষে যখন সবাই ছুটতে শুরু করল, রুহি আর মাহিন গ্রামের পথে হাঁটছিল। তারা দুইজনেই বুঝতে পারছিল যে পরিবর্তন আসবে তা সহজ হবে না, কিন্তু তাদের মনে ছিল একটি গভীর আশার সঞ্চার। রুহির মা রান্নাঘরে বসে নতুন খবরের কাগজ পড়ছিলেন। সেই খবরের পাতা তখন গ্রামে একটি শান্তি মিছিলের ছবি দেখাচ্ছিল,
যেখানে অনেক মানুষ হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। তোমার বাবা যেভাবে লড়াই করতেন, এখন আমাদের এই তরুণরাই তার পথ ধরে যাচ্ছে, মা বললেন। রুহি জবাব দিল, আমি চাই আমাদের গ্রামের প্রতিটি ছেলে মেয়েকে ভয় থেকে মুক্ত করতে। গ্রামের বড় বড় গাছগুলো আজ রুহির কথা শুনছিল, যেন প্রকৃতিও তার যুদ্ধের সঙ্গী হয়ে উঠেছে। রুহির মধ্যে নতুন করে উদ্দীপনা জাগল। সে বুঝতে পারল একা লড়াই করা কঠিন, তাই তাকে সবার পাশে থাকতে হবে। স্কুলে ফেরত আসে সে আরও শক্তিশালী কণ্ঠে কথা বলতে লাগল। শিক্ষক রুমানা ম্যাডাম তার পাশে থেকে তাকে উৎসাহিত করতেন। রুহি, তুমি সত্যিই পরিবর্তনের নায়িকা হয়ে উঠেছ, তিনি বললেন। ক্লাসে সে বলল, আমরা যারা আজ ভয় পাচ্ছি তারা আগামী দিনের সাহসিকতা। আমাদের অন্ধকারের ভয় কাটিয়ে আলো গড়ে তুলতে হবে। সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখল। একদিন গ্রামে একটি গুরুত্বপূর্ণ সভা হল, যেখানে সবাই গ্রামের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করল। রুহিও সেখানে উপস্থিত ছিল। সে জানত শুধু কথাবার্তা নয়, কাজ করতে হবে। গ্রামের বৃদ্ধরা বলল, ভয় আমাদের নুয়ে দিতে পারে, কিন্তু আমরা হার মানব না। রুহির চোখে জল আসল। সে বুঝল এই সংগ্রাম শুধু তার নয়, পুরো গ্রামের। তার মাথায় ঘুরে বেড়াচ্ছিল তার বাবার কথা, কিভাবে তিনি গুমের পরেও গ্রামের জন্য লড়াই করেছিলেন। রুহি নতুন দৃঢ়তার সঙ্গে মনস্থ করল সে বাবার স্বপ্ন পূরণ করবে। রাতে বাড়িতে ফিরে মা বললেন, রুহি, তুমি শুধু নিজের স্বপ্ন পূরণ করো না, গ্রামের স্বপ্নেও বাঁচাও। রুহি হাসি দিয়ে বলল, আমার স্বপ্ন আর গ্রামের স্বপ্ন এক হয়ে গেছে। বর্ষার বৃষ্টির আওয়াজ যেন তাদের দুজনের কথাবার্তার মাঝে সুর মিলিয়ে চলছিল। রুহির এই নতুন আত্মবিশ্বাস আর সংগ্রাম তার চারপাশের মানুষের মধ্যে পরিবর্তনের সঞ্চার করল। সে বুঝতে পারল আলো আর অন্ধকার শুধু বাহ্যিক বিষয় নয়, মানুষের মনে যা থাকে সেটাই আসল যুদ্ধক্ষেত্র। তাই সে হাল ছাড়েনি, বরং আরও দৃঢ় হয়ে উঠেছে। রুহির এই জীবনের এই নতুন অধ্যায় ধীরে ধীরে আরও গভীর হতে লাগল। প্রতিদিন সে তার আশেপাশের মানুষের কথা শোনে, তাদের ভীতি, আশা ও স্বপ্নগুলো বুঝতে চেষ্টা করে। সে বুঝতে পারল গ্রামের মানুষের মুখে অন্ধকারের ভয় লুকিয়ে আছে, কিন্তু তাদের চোখে একটি আলো জ্বলছে, ভবিষ্যৎকে নিয়ে প্রত্যয়ের আগুন। এক সন্ধ্যায় রুহি গ্রামের মঞ্চে দাঁড়িয়ে বলল, আমাদের যুদ্ধে ভয় নয়, সাহসী হবে আমাদের সঙ্গী। আমাদের হার মানা নয়, সংগ্রাম চালিয়ে যাওয়া। শ্রোতারা যাদের মাঝে ছিল ভয় অন্ধকার, তারা এবার একটু একটু করে তাদের মুখ থেকে ভয়কে সরিয়ে সাহসের বীজ বপন করল। রুহির পাশে ছিল মাহিন, যিনি সবসময় তার সাহসী সঙ্গী। তারা দুই বন্ধু মিলে পরিকল্পনা করল গ্রামের ছোট ছোট মেয়েদের ও ছেলেদের জন্য একটি আলোর স্কুল চালু করবে, যেখানে শুধু পড়াশোনা নয়, জীবন ও সমাজ সম্পর্কে সচেতনতা শেখানো হবে। স্কুলের প্রথম দিনে রুহি এক কথায় সবাইকে উদ্বুদ্ধ করল, আলো যখন আমাদের মন থেকে জ্বলে, তখন আর অন্ধকারের ভয় থাকে না। শিক্ষকরা, অভিভাবকরা সবাই তাকে সমর্থন করল। গ্রামের মানুষও দেখল রুহির এই উদ্যোগে নতুন পরিবর্তনের সূত্রপাত হচ্ছে। একদিন গ্রামের একটি বৃদ্ধ বললেন, রুহি, তোমার মধ্যে তোমার বাবার সেই সাহস আর আদর্শ দেখছি। তোমার লড়াই যেন তার স্মৃতিকে জীবন্ত রাখে। রুহির চোখে জল এসে পড়ল। সে বুঝল শুধু নিজের জন্য নয়, বাবার জন্য, গ্রামের জন্য তার লড়াই কতটা গুরুত্বপূর্ণ। তার মনে হচ্ছিল সে আর একা নয়, তার সঙ্গে হাজার হাজার মানুষ আছে যারা অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। এক রাতের বৃষ্টিতে রুহি মাকে বলল, মা, আমি জানি এই অন্ধকারের পরেও আলো থাকবে, সেই আলোই আমাদের পথ দেখাবে। মা কাঁধে হাত রেখে বললেন, সেই আলো তোমার ভিতরেই আছে রুহি, কখনো হার মানবে না। রুহি জানত এই আলোই তার অস্ত্র, এই আলোই তার অস্তিত্ব। গ্রামের মানুষ এখন অনেক বেশি সাহসী, অনেক বেশি একতাবদ্ধ। রুহির সংগ্রাম ছোট হলেও তা বড় একটা আন্দোলনের ভিত্তি হয়ে দাঁড়াচ্ছে। অধ্যায় ৪, নতুন জোয়ার। পথঘাট যেন আজ একটু চুপ। ভোরের আলো গায়ে মেখে রুহি যখন ঘর থেকে বেরোয়, তখন বটগাছের পাতাগুলো টুপটাপ শব্দে পড়ছিল। বাতাসে এক অদ্ভুত কাঁপন। রুহির মনে হচ্ছিল প্রকৃতি যেন কানের কাছে ফিসফিস করে বলছে, তুই থামিস না। এই বটগাছটাই তার আশ্রয় ছিল ছোটবেলায়। বাবার কোলে বসে সে এখানে গল্প শুনত, সত্য বলার, প্রতিবাদ করার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর গল্প। বাবার সেই চোখ দুটো আজও রুহির স্মৃতিতে জলচলে, যেন তারা বলছে, তুই পারবি মা।
স্কুলে পৌঁছেই সে এক অদ্ভুত সাড়া টের পায়। সহপাঠীরা গুঞ্জন করছে, কিছু একটা নতুন ঘটছে। প্রধান শিক্ষিকা রুমানা ম্যাডাম ঘোষণা দেন, বিদ্যালয়ে ডিবেট ক্লাব খোলা হচ্ছে। চোখে আলো জ্বলে ওঠে রুহির। তার মনে হয় এটাই তার পথ, তার যুদ্ধের শুরু। রুমানা ম্যাডাম বলেন, রুহি, তুমি জানো না তুমি কি পরিমাণ আলোক রশ্মি ধারণ করো। তুমি চাইলে পুরো সমাজ বদলাতে পারো। সেই কথাটা রুহির মনে গেঁথে যায়। তার মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে যায়। ক্লাবের প্রথম বিতর্কের বিষয় নির্বাচন হয়, সত্য বলার মূল্য অনেক, কিন্তু সত্যই কি দেয় মুক্তি। এই লাইন যেন তাকে তার নিজের জীবনের প্রতিচ্ছবি মনে করিয়ে দেয়। সত্য বলার কারণে সে তার বাবাকে হারিয়েছে, কিন্তু সে জানে বাবা আজও বেঁচে আছেন তার বিশ্বাসে। সেদিন সন্ধ্যায় রুহি পুরনো আলমারির মধ্যে খুঁজে পায় বাবার ডায়েরি। পাতাগুলো পুরনো হলেও শব্দগুলো আগুনের মতো জ্বলছে। আমার কণ্ঠ চাপা দিলেও চিন্তা বন্ধ করতে পারবে না কেউ। আমি থাকব আমার বিশ্বাসে, যদি মরেও যাই শব্দ থেকে যাবে। সেই লাইনগুলো বুকের ভেতর আগুন জ্বালিয়ে দেয়। বিতর্কের দিন। স্কুলের অডিটোরিয়ামের বাইরে ব্যানার টাঙানো হয়েছে, তরুণ কণ্ঠে উঠুক সমাজের নতুন কথা। ভেতরে বসেছে মঞ্চ, পাশে মাইক্রোফোন, দর্শকের সারিতে শিক্ষক, অভিভাবক, এমনকি কয়েকজন স্থানীয় সাংবাদিকও। রুহি সেই ভোর থেকে প্রস্তুত হচ্ছিল। আজকের দিনটা তার জীবনের চৌরাস্তার মতো। এখান থেকে হয় সে ফিরবে, নয়তো এগিয়ে যাবে, এমন এক পথে যেখানে ফেরার আর উপায় থাকবে না। সে বাবার ডায়েরির পাতাটি ভাঁজ করে বুক পকেটে রাখে। আজ সে শাড়ি পরে এসেছে, মায়ের হাতের তৈরি, যেটা একসময় মা নিজে পরতেন। রুহি যখন আয়নার সামনে দাঁড়ায়, তার নিজের চোখে এক অজানা দীপ্তি দেখে। সঞ্চালক নাম ঘোষণা করেন। এবার মঞ্চে আসছে রুহি হোসেন, নবম শ্রেণীর ছাত্রী, যার বক্তব্যের বিষয় সত্য কি মুক্তি দেয়। হলের আলো নিভে আসে, একটুখানি আলো পড়ে মঞ্চে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখে। রুহি মাইকে দাঁড়িয়ে বলে, সত্য আমাদের চিৎকার নয়, নিঃশব্দ প্রতিবাদ। আমরা যদি মুখ বন্ধ রাখি, তবে ইতিহাস গর্জে উঠবে আমাদের বিরুদ্ধে। এক মুহূর্তের জন্য সারা হল নিস্তব্ধ। তারপর সে বলতে থাকে নিজের অভিজ্ঞতার কথা, তার বাবার কথাগুলো, কিভাবে সত্য বলার কারণে একজন মানুষ শুধু চাকরি হারায়নি, হারিয়েছে সমাজে জায়গা, বন্ধুদের আস্থা, এমনকি নিজের জীবন। তবে রুহির চোখে তখনও ভয় নেই। সে বলে, আমার বাবা বলতেন সত্য বলার মূল্য অনেক, তবে তা না বললে আত্মা মরে যায়। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই ভেতর থেকে। আমি চাই প্রতিটা শিশু যেন জানে তার কণ্ঠ কেউ বন্ধ করতে পারবে না। হল তখনও চুপ, তারপর যেন গর্জে ওঠে, তালিতে, চোখের জলে, অভিভূততায়। তার বক্তৃত্বের শেষে শিক্ষকদের মধ্যে কয়েকজন উঠে এসে তাকে জড়িয়ে ধরেন। একজন সাংবাদিক বলে, এই মেয়ে শুধু বিতর্ক করছে না, একটা বিপ্লব শুরু করছে। রুহির ভেতরে তখন এক ধাক্কা লাগে। এতদিনের ভয়ে চেপে রাখা আত্মা যেন মুক্তি পায়। সেই সন্ধ্যায় সে মেলায় যায়। গ্রামীণ মেলায় আলো, গান, হাসি আর মানুষের ভিড়। হঠাৎ সেখানে দেখা হয়ে যায় সাব্বিরের সাথে, যে তার ছোটবেলার বন্ধু, এখন একটি ছাত্র আন্দোলনের সংগঠক। সাব্বির বলে, তুই যা করলি আজ, জানিস সেটার প্রভাব অনেক বড় হবে। রুহি জিজ্ঞাসা করে, তুমি কি চাও আমি তোমাদের সাথে যোগ দিই? সাব্বির একটু চুপ করে থাকে, তার চোখে তখন গভীর কিছু। সে বলে, তোর জায়গা শুধু ক্লাসরুম না, তোর জায়গা জনতার মাঝে। তুই শব্দ নিয়ে জন্মেছিস, তুই শব্দের মধ্যেই বদল আনবি। রুহি কিছুক্ষণ চুপ থাকে, তারপর ভাবে, এই পথ বাবার শুরু করা, এখন সময় এসেছে সে নিজের পথ তৈরি করবে। হল থেকে বেরিয়ে আসার পর রুহির মনে হয় সে যেন আর সেই আগের রুহি নেই। আজকের এই মুহূর্তে তার ভেতরে একটা পরিবর্তন ঘটে গেছে, একটা নতুন বোধ, নতুন শক্তি। রাতের আকাশে তখন চাঁদ উঠেছে। বাড়ি ফেরার পথে সে ভাবে, বাবা থাকলে আজ কি বলতেন। সে জানে তার কণ্ঠ আজ একা নয়, আজ সেই কণ্ঠের সাথে যুক্ত হয়েছে শত শত নিঃশব্দ কণ্ঠ, যারা অপেক্ষা করছে জেগে ওঠার। ঘরে ফিরে মা তাকে জড়িয়ে ধরেন, মুখে কিছু বলেন না, কিন্তু চোখে এক ধরনের তৃপ্তি। মা শুধু বলেন, তুই আমার মেয়ে না, তুই আগুন। সেই রাতেই রুহি তার ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখে, আমি জ্বলব কিন্তু নিভব না, আমি কাঁদব কিন্তু থামব না, আমি কণ্ঠ দেব যতক্ষণ না আকাশ ফেটে যায়।
পরদিন সকালে সাব্বিরের একটা মেসেজ আসে, আমাদের মিটিং আছে বাজার পাড়ার পুরনো পাঠাগারে, আসবি? রুহি একটু ভাবলেও রাজি হয়। মায়ের অনুমতি নিয়ে বই হাতে করে সে হেঁটে যায় পাঠাগারের দিকে। জায়গাটা পুরনো, ধুলো মাখা, কিন্তু একটা ভিন্ন রকম আবহ আছে। সেখানে দিয়ে দেখে কয়েকজন ছেলে মেয়ে গোল হয়ে বসে আলোচনা করছে। বিষয় সত্য বলার অধিকার এবং ছাত্রদের কণ্ঠরোধের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ। রুহি কথা বলে না, সে শুধু শোনে। শুনতে শুনতে তার বুকের ভেতর কিছু গর্জে ওঠে। তার কণ্ঠ যেন নিজে নিজে বলে ওঠে, আমরা যদি চুপ থাকি একদিন আমাদের গলা বন্ধ করে দেবে, এখনই সময় কথা বলার। সেদিন রাতেই তারা সিদ্ধান্ত নেয় একটি ক্যাম্পেইন শুরু করবে। নাম হবে আমার কণ্ঠ, আমার অধিকার। তারা ঠিক করে প্রথম ধাপে গ্রামের বাজারে কিছু পোস্টার লাগাবে। রুহি নিজে হাতে প্রথম পোস্টারের লাইন লেখে, কণ্ঠ রোধ করলেই কি ভাবনা থেমে যাবে? পরদিন সকালের ভোরে তারা ছড়িয়ে পড়ে বাজারের চারিদিকে। দেওয়ালে, দোকানের পাশে, স্কুলের গেটে, চায়ের স্টলের সামনে পোস্টার লাগানো হয়। মানুষজন অবাক হয়ে দেখে, কিছুজন পড়ে হাসে, কিছুজন চুপচাপ পড়ে চলে যায়, কিন্তু একটা প্রশ্ন সবার মনে ঢুকে যায়, কে বা কারা এটা করছে? সন্ধ্যার পর এক চায়ের দোকানে বসে তারা দেখে কয়েকজন তরুণ স্কুল ছাত্র তাদের পোস্টারের ছবি তুলছে, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। সাব্বির বলে, এটা শুরু রুহি, এখন কণ্ঠ থামানো যাবে না। রুহি চুপ করে থাকে। তার মনে হয় বাবার সেই পুরনো কণ্ঠ যেন বাতাসে ফিরে এসেছে। এক সময় যেটা একা ছিল, এখন তা দল হয়ে উঠেছে। তারা ঠিক করে পরবর্তী ধাপে একটি খোলা আলোচনার আয়োজন করবে। নাম দেবে সত্যের সন্ধানে তরুণদের কণ্ঠে পরিবর্তন। এটা হবে স্কুল প্রাঙ্গণে, সবার সামনে। তারা জানে রুহি আছে, কিন্তু তারা চায় সবাই জানুক তরুণরাই সমাজ বদলায়। আলোচনার দিন সকাল থেকে স্কুল প্রাঙ্গণে একটা অদ্ভুত উত্তেজনা। ছাত্রের ভিড় বাড়ছে, গেটের বাইরে দাঁড়িয়ে আছে অভিভাবকরা, গ্রামের মানুষের কৌতূহলী মুখ। কেউ কেউ বলছে, এই ছোট ছোট ছেলে মেয়েরা বুঝি এখন সমাজ বদলাবে? প্যান্ডেল টাঙানো হয়েছে, একপাশে চেয়ার বসানো, একটা হ্যান্ড মাইক রাখা হয়েছে মাঝখানে, কিন্তু সবচেয়ে বড় জিনিস একটা সাদা কাপড়ে আঁকা ব্যানার, যেখানে লেখা সত্যের সন্ধানে তরুণদের কণ্ঠে পরিবর্তন। সাব্বির সঞ্চালনার দায়িত্ব নেয়। সে বলার আগেই সবার দৃষ্টি পড়ে রুহির দিকে। সে এক কোণে দাঁড়িয়েছিল ডায়েরিটা হাতে ধরে। সাব্বির মাইকে বলে, আজ আমরা কেউ বক্তা না, কেউ দর্শক না, আমরা সবাই সত্যের খোঁজে এসেছি। এই সময় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন, আমরা কি কণ্ঠ হারিয়ে ফেলব, নাকি গলা চিরে বের করব আমাদের চাওয়া? তালিতে ভরে যায় মাঠ। প্রথমে উঠে কথা বলে শিহাব, ১০ম শ্রেণীর ছাত্র। সে বলে, আমাদের স্কুলে কোনোদিন কাউন্সেলিং ক্লাস হয়নি, কোনোদিন বলা হয়নি আমরা কি ভাবি, কেমন লাগছে, শুধু পড়ালেখা, নম্বর, চাপ। আমরা কি মানুষ না? আমাদের মন, কষ্ট, ভয়, স্বপ্ন এসব বলার জায়গা কোথায়? এরপর একে একে আরও কয়েকজন উঠে কথা বলে। কেউ বলে কিভাবে শিক্ষকরা নিজেদের কথা বলতে ভয় পান, কেউ বলে কিভাবে মেয়েরা স্কুলে নিরাপত্তায় থাকে কিন্তু মুখ খুলতে পারে না। সব শেষে রুহি উঠে দাঁড়ায়। গভীর নিস্তব্ধ নামে চারিদিকে। সে একটু থেমে বলে, আজ আমি আমার গল্প বলবো না, আজ আমি আমাদের গল্প বলবো। আমরা যারা কণ্ঠ পেয়ে জন্মেছি, কিন্তু সারা জীবন শিখেছি চুপ করে থাকাই ভালো, কিন্তু চুপ করলে অন্যায় বেড়ে যায়, চুপ করলে একদিন নিজের ভেতরের মানুষটা মরে যায়। তার কণ্ঠ যেন জলের মতো নরম, কিন্তু পাহাড় ভাঙার ক্ষমতা রাখে। সে বলতে থাকে, আমার বাবা সত্য বলার চেষ্টা করেছিলেন, তিনি হেরেছিলেন হয়তো, কিন্তু আমার মধ্যে কিছু রেখে গিয়েছিলেন, সাহস। আজ আমি তাই দিয়েছি তোমাদের। এখন বলো, তোমরা কি চুপ থাকবে? ভিড় থেকে কণ্ঠ ওঠে, না। সে আবার জিজ্ঞাসা করে, তোমরা কি ভয় পাবে? না। তাহলে চল সত্যকে ছড়িয়ে দিই, যতক্ষণ না এই মাটি জানে আমরা জেগে আছি। হঠাৎ কে যেন বলে ওঠে, ভাইরাল করো ওকে। তখন কেউ একজন মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়, ক্যাপশন, একটা গ্রামের মেয়ের কণ্ঠ বদলাচ্ছে সাহসের সংজ্ঞা। মাত্র 1 ঘন্টার মধ্যে ভিডিওটা হাজার হাজার বার শেয়ার হয়। তবে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াও আসে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টা দেখে রেগে যায়। প্রধান শিক্ষক রুহির মাকে ডেকে পাঠান, বলেন, আপনার মেয়ে স্কুলে অস্থিরতা ছড়াচ্ছে। মা বলেন, আমার মেয়ে সত্য বলছে, ও যা করছে তার জন্য আমি গর্বিত। কিন্তু পরিস্থিতি তখন আরও জটিল হতে শুরু করে। কিছু প্রভাবশালী ব্যক্তি চায় এই কণ্ঠ বন্ধ হোক। রুহির বিরুদ্ধে গুজব ছড়ায়, সে নাকি রাজনৈতিক দল দিয়ে পরিচালিত, নাকি ওর বক্তব্য উস্কানিমূলক।
একদিন বিকালে স্কুল ছুটির পর রুহি দেখে তার ক্লাসরুমের দেওয়ালে কালো কালি দিয়ে লেখা, চুপ কর রুহি, নইলে চিরদিন চুপ হয়ে যাবি। সে প্রথমে ভর পায়, হাত কাঁপে, বুক ধরভর করে, কিন্তু সে দেওয়ালের দিকে তাকিয়ে শুধু বলে, ভয় পেলে আমি মরব, আর মরতে আমি রাজি না। সেই রাতে সে আবার ডায়েরি লেখে, ভয়ের জন্ম হয় অন্ধকারে, আমি আলো জ্বালাতে চাই, আমার কণ্ঠ যদি থেমে যায় যেন শব্দ থেকে যায় বাতাসে, আমি ভাঙব না, ভেঙে পড়ব না। সাব্বির এসে জানায়, আমাদের ব্যাপারে সংবাদপত্র আগ্রহ দেখাচ্ছে, একজন সাংবাদিক দেখা করতে চায় তোদের সঙ্গে। পরদিন এক মহিলা সাংবাদিক আসেন, লাবণী রহমান। তিনি বলেন, তোমাদের গল্পটা শুধু একটা গ্রাম বা স্কুলের গল্প না, এটা এই সময়ের গল্প। সত্য বলতে গিয়ে কিভাবে একটা মেয়ে বদলে দেয় সাহসের সংজ্ঞা, সেটাই আমি বলতে চাই। লাবণীর সাক্ষাৎকারটি প্রকাশিত হয় জাতীয় পত্রিকায়। এক কিশোরীর গলায় জেগে উঠছে জনগণের আওয়াজ। একদিন রুহি তার পুরনো স্কুলের ক্লাসরুমে গিয়ে দাঁড়ায়। ফাঁকা বেঞ্চ, জানালার বাইরে সূর্য ঢুকছে। সে জানে এখান থেকেই সব শুরু হয়েছিল। সে চোখ বন্ধ করে শুধু ফিসফিস করে বলে, ধন্যবাদ বাবা, তুমি হেরে গিয়ে আমাকে জেতার শক্তি দিয়ে গেছ। তারপর সে পেছনে ঘুরে দাঁড়ায়। তার সামনে দাঁড়িয়ে আছে কিছু নতুন মুখ, তরুণ, শিশু, কিশোর, যারা তাকে দেখে। তারা প্রশ্ন করে না, শুধু তাকিয়ে থাকে, কারণ তারা জানে এই মেয়েটি তাদের হয়ে কথা বলবে, তাদের কণ্ঠ হয়ে উঠবে, আর এই কণ্ঠ কখনো থামবে না।